আজ থেকে 1 লাখ বছর আগেও দক্ষিণ এবং দক্ষিণ পূর্ব এশিয়ার পুরোটা জুড়ে ছিল গভীর বনাঞ্চল। ধারণা করা হয় আনুমানিক 70 থেকে 80 হাজার বছর আগে এই এলাকায় প্রথম আদি মানুষের বাসস্থান শুরু হলে ধীরে ধীরে সে বনাঞ্চলের পরিমাণ কমে আসতে থাকে, যার আগ পর্যন্ত বিশ্বের বৃহত্তম বনাঞ্চল ছিল এই দক্ষিণ এশিয়ায়। যদিও বর্তমানে এই খেতাব দক্ষিণ আমেরিকার আমাজন জঙ্গলের মাথায় উঠেছে। যাই হোক, সুপ্রাচীন সে জঙ্গলের বিশাল একটা অংশ ছিল ভারত মহাসাগর এবং বঙ্গোপসাগর সংলগ্ন উপকূলীয় এলাকায়। প্রাকৃতিক কারণেই উপকূলীয় এলাকার বনের চেহারা ক্রান্তীয় বনের পরিবর্তে ম্যানগ্রোভ বনে পরিণত হয়। ম্যানগ্রোভ বনের অন্যতম বৈশিষ্ট্য, এই বনের উদ্ভিদগুলো দিনে একাধিকবার সমুদ্রের জোয়ারের কারণে নোনা পানিতে ডুবে থাকে। দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ার উপকূলীয় এলাকা জুড়ে বিস্তৃত এই ম্যানগ্রোভ বনের খণ্ডিত কিছু ভগ্নাংশ এখনও টিকে আছে। ভারতের তামিলনাড়ু এবং অন্ধ্রপ্রদেশের উপকূলে অবস্থিত ম্যানগ্রোভ বন দুটি সে ভগ্নাংশগুলোর মধ্যে অন্যতম। তবে বিলুপ্তপ্রায় সে সুপ্রাচীন ম্যানগ্রোভ বনের টিকে থাকা সবচেয়ে বড় অংশের নাম সুন্দরবন। বাংলাদেশের দক্ষিণ অঞ্চল এবং ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের দুটি জেলা মিলিয়ে বিস্তৃত এই বনটি এখনও বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ বনের খেতাব ধরে রেখেছে। প্রিয় দর্শক, আপনাদের সুন্দরবন সম্পর্কে জানা অজানা সব তথ্য জানাতে আজকের এই ভিডিও তৈরি করা হয়েছে। চলুন আর দেরি না করে ইতিহাস জানুনের আজকের পর্বে সুন্দরবন সম্পর্কে বিস্তারিত জেনে আসি। বাংলাদেশের খুলনা বিভাগ এবং ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের উত্তর ও দক্ষিণ 24 পরগনা এই দুটো জেলা মিলিয়ে বিস্তৃত বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ বন সুন্দরবনের মোট আয়তন প্রায় 10,000 বর্গ কিলোমিটার। মোট আয়তনের 60 ভাগ বা 6,000 বর্গ কিলোমিটার বাংলাদেশের নিয়ন্ত্রণে আছে, আর বাকি 40 ভাগ বা 4,000 বর্গ কিলোমিটার অংশ ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের উত্তর ও দক্ষিণ 24 পরগনার অধীনে রয়েছে। জমি মাপযোগের প্রচলিত এককের হিসাবে এই সুন্দরবনের পরিমাণ প্রায় 25 লাখ একর। বিস্ময়কর ব্যাপার হলো, বিশ্বের দ্বিতীয় বৃহত্তম ম্যানগ্রোভ বনের আয়তন 3,000 একরেরও কম। ভৌগোলিক কারণে এই সুন্দরবনের সীমানা দুটো নদী দিয়ে নির্দিষ্ট করা হয়েছে। পূর্ব দিকে ভারতের হুগলি নদী আর পশ্চিমে বলেশ্বর নদ। এই দুটি জলধারার মধ্যবর্তী ম্যানগ্রোভ বনাঞ্চলের আনুষ্ঠানিক নাম সুন্দরবন। তবে এই বনটির নামকরণ নিয়েও একাধিক মতবাদ প্রচলিত আছে। এগুলোর মধ্যে সর্বোচ্চ সমর্থনপ্রাপ্ত মতবাদটি হলো, এই বনে এক ধরনের গাছের নাম অনুসারে সুন্দরবনের নাম রাখা হয়েছিল। তবে এর বিপরীতে কেউ কেউ বলে সমুদ্রবন অথবা চন্দ্রবন নামটি পরিবর্তন হয়ে সুন্দরবন হয়েছে। উত্তর হিমালয় পর্বতমালা থেকে নেমে আসা গঙ্গা, ব্রহ্মপুত্র এবং মেঘনা এই তিনটি জলধারার মোহনা এই সুন্দরবন এলাকায়। এই সুন্দরবন সংলগ্ন এলাকায় 50,000 বছর আগে থেকে মানুষের বসতি থাকলেও ইতিহাসে প্রথমের উল্লেখ পাওয়া যায় 3য় শতকের মাঝামাঝি। প্রায় 1,800 বছর আগে এখানে চাঁদ সওদাগর নামে এক ব্যক্তি একটি জনপদ প্রতিষ্ঠা করে। প্রত্নতাত্ত্বিকদের মতে সুন্দরবনের বাগমারা এলাকায় এই চাঁদ সওদাগরের হাতে গোড়াপত্তন হওয়া প্রাচীন নগরটি অবস্থিত ছিল। এরপর 1,000 বছরের বেশি সময় ইতিহাসের পাতায় এই বনাঞ্চলের উল্লেখ করা হয়নি। অবশেষে ত্রয়োদশ শতকে সূচিত মুঘল শাসনামলে আবারও এই সুন্দরবনের কথা বলা হয়েছিল। বিশেষ করে মুঘল রাজবংশের 3য় সম্রাট আকবরের শাসনামলে তার সেনাবাহিনীর আক্রমণ থেকে বাঁচতে স্থানীয় অনেকে গহীন সুন্দরবন অঞ্চলে আশ্রয় গ্রহণ করে। পলাতক এই মানুষগুলোর তৈরি বাড়িগুলো সপ্তদশ শতকে পর্তুগিজ জলদস্যুদের দখলে চলে যায়। এই আস্তানাগুলো থেকে তারা নিয়মিত মুঘল ভারতের বিভিন্ন জনপদে হামলা চালিয়ে লুটপাট করত। এখনও অনেক প্রান্তিক মানুষ এই সুন্দরবন এবং আশেপাশের এলাকায় স্থায়ীভাবে বসবাস করে। এদের একটা বড় অংশের জীবিকা উপার্জনের একমাত্র উপায় মৎস্য শিকার।
এর পাশাপাশি কিছু সম্প্রদায়ের মানুষ প্রতি বছর একটা নির্দিষ্ট সময় সুন্দরবন থেকে মধু সংগ্রহে ব্যস্ত থাকে। এই পেশাটি বিশ্বের অন্যতম বিপজ্জনক পেশাগুলোর একটি, কারণ এই অভিযানে প্রতি পদক্ষেপে থাকে বাঘের খাবার হওয়ার আশঙ্কা। মহাশক্তিশালী এই প্রাণীটির আক্রমণ থেকে বেঁচে গেলেও অধিকাংশ ক্ষেত্রে তার চিহ্ন সারা জীবন বয়ে বেড়াতে হয়। তবে এই বিপদ মোকাবেলায় অসাধারণ এক বুদ্ধি বের করেছেন মৌ শিকারীরা। বাঘ এবং সিংহের মতো শিকারী প্রাণীগুলো তাদের দিকে কেউ তাকিয়ে আছে টের পেলে সাধারণত আর হামলা করে না, যে কারণে বাঘ সবসময় শিকারের পিছন থেকে হামলা করে। সুন্দরবনে মধু সংগ্রহের সময় মৌ শিকারীরা তাদের মাথার পেছনে মুখোশ বেঁধে রাখে। সেই মুখোশের চোখ জোড়া তাকিয়ে আছে বলে মনে হওয়ায় মুখোশ ব্যবহারকারীর উপর বাঘ হামলা চালানো থেকে বিরত থাকে। সুন্দরবন নামক বনাঞ্চলের উপর প্রথম সার্ভে চালানোর কৃতিত্ব ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির উপর রয়েছে। 1757 সালে মুঘল বাদশাহ দ্বিতীয় আলমগীরের কাছ থেকে এই বনাঞ্চলে স্বত্বাধিকার লাভ করে ব্রিটিশ এই প্রতিষ্ঠানটি, যার 12 বছরের মাথায় তারা সুন্দরবনের প্রথম সার্ভে প্রকল্প শুরু করে। জেনে অবাক হবেন, স্থানীয়দের মধ্যে জনপ্রিয়তার কারণে সেই সার্ভে করা হয়েছিল ফার্সি ভাষায়। এর ধারাবাহিকতায় 1860 সালে বনাঞ্চলটি দেখাশোনার জন্য তৎকালীন ব্রিটিশ ইন্ডিয়া বেঙ্গল প্রদেশে একটি বন বিভাগ চালু করে। এই বন বিভাগের সদর দপ্তরটি বর্তমানে বাংলাদেশের খুলনা জেলায় অবস্থিত ছিল। সুন্দরবনের জীববৈচিত্র্য নিয়ে কথা বলতে গেলে অবধারিতভাবে প্রথমে যে প্রাণীটির কথা বলতে হবে সেটি রয়্যাল বেঙ্গল টাইগার। আক্ষরিক অর্থেই রাজকীয় এই প্রাণীটি তার হলুদের ওপর কালো ডোরাকাটা রঙের জন্য বিশ্বখ্যাত। এই প্রজাতির পূর্ণবয়স্ক পুরুষ সদস্যের নাক থেকে লেজের ডগা পর্যন্ত গড় দৈর্ঘ্য প্রায় 10 ফুট। তবে এর মধ্যে প্রাণীটার লেজের দৈর্ঘ্য প্রায় 3 ফুটের মতো। এদের গড় ওজন 200 থেকে 250 কেজি পর্যন্ত হয়ে থাকে। তবে এখন পর্যন্ত আবিষ্কৃত সবচেয়ে বড় বাঘটির ওজন প্রায় 350 কেজি মতো ছিল। প্রকৃতিতে এই প্রাণীগুলো নিভৃতচারী হয়ে থাকে। এরা বন্য শূকর, হরিণ এবং মহিষের মতো প্রাণী শিকারের মাধ্যমে জীবন ধারণ করে। বিজ্ঞানীদের ধারণা অনুযায়ী পুরো দক্ষিণ এশিয়ায় আনুমানিক 2500-এর মতো রয়্যাল বেঙ্গল টাইগার রয়েছে। এর শতকরা 10 ভাগ সুন্দরবনে বাস করে। রয়্যাল বেঙ্গল টাইগারের পাশাপাশি সুন্দরবনের বাসিন্দা বন্যপ্রাণীদের মধ্যে রেসাস বানর, চিতল হরিণ, ধূসর মাথা মেসোইগোল, নীল মাছরাঙা, নোনা পানির কুমির এবং করাত মাছ উল্লেখযোগ্য। এছাড়াও ইরাবতী ডলফিন নামক এক প্রজাতির জলচর স্তন্যপায়ী প্রাণী সুন্দরবনের মধ্য দিয়ে প্রবাহিত নদী নালায় বসবাস করে। তবে নদী দূষণের কারণে এদের অস্তিত্ব হুমকির মুখে পড়েছে। বাঘের মতো এই বনে বসবাসকারী অনিন্দ্য সুন্দর চিতল হরিণের অস্তিত্ব হুমকির মুখে। এক সময় পুরো সুন্দরবনে কয়েক লাখ হরিণ ঘুরে বেড়ালেও আজ এই সংখ্যা কমে 30,000-এ নেমে এসেছে। আর এই বনাঞ্চল থেকে এরই মধ্যে বিলুপ্ত হয়ে যাওয়া প্রাণীর তালিকায় রয়েছে জাভান রাইনোসেরস নামক এক প্রজাতির শিংবিহীন গন্ডার। উদ্বেগের বিষয় হলো বিভিন্ন কারণে সুন্দরবনের আয়তন ক্রমেই সংকুচিত হচ্ছে। 200 বছর আগেও ব্রিটিশদের পরিচালিত সার্ভে অনুযায়ী এই বনাঞ্চলের আয়তন ছিল প্রায় 17,000 বর্গ কিলোমিটার বা 42 লাখ একরের বেশি। এই সংকোচনের পিছনে জনসংখ্যা বৃদ্ধি এবং মানব আগ্রাসনের পাশাপাশি ঘূর্ণিঝড়ের মতো প্রাকৃতিক দুর্যোগেরও হাত রয়েছে। বিশেষ করে ভৌগোলিক অবস্থানের কারণে বঙ্গোপসাগরের উপকূল এলাকায় প্রায় প্রতি বছরই একাধিকবার ঘূর্ণিঝড় আঘাত হানে। আর কয়েক বছর পর পর মহাশক্তিশালী এক একটি ঘূর্ণিঝড় এই এলাকায় তাণ্ডব চালিয়ে যায়। জাতিসংঘের প্রতিবেদন অনুযায়ী 2007 সালে ঘূর্ণিঝড় সিডরের আঘাতেই সুন্দরবনের শতকরা 40 ভাগ উজাড় হয়ে যায়। সেই ক্ষতির মাত্রা পুরোপুরি বুঝে ওঠার আগেই 2 বছরের মাথায় আবারও আঘাত হানে আইলা নামক বিধ্বংসী আরেকটি ঘূর্ণিঝড়। এই ঝড়েও সুন্দরবন বিদ্যমান জীববৈচিত্র্যে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।
প্রাকৃতিক কারণের মতো সুন্দরবন ধ্বংসে মানবসৃষ্ট কারণও অনেক। এর মধ্যে প্রথমেই রয়েছে বিশ্বব্যাপী জলবায়ু পরিবর্তনের ফলে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি। 2007 সালে ইউনেস্কো পরিচালিত এক গবেষণার ফলাফল অনুযায়ী বিশ্বের বিভিন্ন দেশ প্যারিস জলবায়ু চুক্তির শর্তগুলো পূরণে ব্যর্থ হলে এই শতকের শেষ নাগাদ বঙ্গোপসাগরের সমুদ্রপৃষ্ঠের গড় উচ্চতা 45 সেন্টিমিটার বা 1.5 ফুট পর্যন্ত বেড়ে যাবার আশঙ্কা রয়েছে। তেমনটা হলে সুন্দরবনের শতকরা 75% হারিয়ে যাবে বলে জানিয়েছেন গবেষকরা। এছাড়াও সুন্দরবনের প্রবাহিত নদীগুলো গুরুত্বপূর্ণ নৌপথ হিসেবে ব্যবহার করা হয়, যার ধারাবাহিকতায় পণ্যবাহী জাহাজগুলো দুর্ঘটনার মুখে পড়ে। 2014 সালে এই বনের শেলা নদীতে সাউদার্ন স্টার 7 নামের পণ্যবাহী ডুবে গিয়েছিল। দুর্ঘটনার সময় জাহাজটিতে 3.5 লাখ লিটারের বেশি ফার্নেস অয়েল ছিল। দুর্ঘটনার পর সে জ্বালানি তেল প্রায় 350 কিলোমিটার এলাকা জুড়ে ছড়িয়ে পড়ায় সুন্দরবনের জীববৈচিত্র্যের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হয়। তবে আশার ব্যাপার হলো, রয়্যাল বেঙ্গল টাইগারের কারণে সুন্দরবন সংরক্ষণের প্রতি স্থানীয় মানুষের আগ্রহ রয়েছে। বাংলাদেশ এবং ভারত দুটো দেশই এই বাঘকে তাদের জাতীয় প্রাণীর মর্যাদা দিয়েছে। তাই আশা করা যায় জাতীয় প্রাণী ও তার বাসস্থান বাঁচাতে দুটো দেশ তাদের সামর্থ্য অনুযায়ী সর্বোচ্চ চেষ্টা করবে। আর তাদের সম্মিলিত চেষ্টার ফলে অনন্য এই বনাঞ্চলটি রক্ষা পাবে, এমনটাই আশা বিশ্ববাসীর।